নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা। চলে এসেছি রাত্রি 10টার প্রাইম টাইমে দিনভরের সমস্ত খবর নিয়ে। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভিন রাজ্যে বারবার বাঙালিদের উপর হামলা ও বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে পথে নামলো তৃণমূল। বর্ধমানের উল্লাস মোড় থেকে ঘোড়দার চটি পর্যন্ত মহিলা তৃণমূল কংগ্রেসের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রের কাছে 100 দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া অর্থ দ্রুত প্রদানের দাবি তুললেন নেতারা। বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে কিন্তু বিশাল এক বিক্ষোভ মিছিল তারা কিন্তু বার করেছেন। সেই ছবি যেরকমটা আপনাদের দেখাচ্ছি, আর যেটা বিষয় রয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন, সেই ভাষা আন্দোলনকে সামনে রেখেই কিন্তু তাদের আজকের এই কর্মসূচি এবং একাধিক ভাবে যেভাবে অন্য রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হচ্ছে তারই কিন্তু প্রতিবাদে আজকের এই মিছিল। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আজকে মূলত কিসের জন্য আপনাদের এই প্রতিবাদ মিছিল? আজকে মূলত কিসের আমাদের মহিলা নেত্রী আর আমাদের উত্তর বিধানসভা বিধায়ক ঋষির বাড়িতে নির্দেশে আমরা দুর্গা পুজো করলাম, কালী পুজো করলাম। আমরা আজ থেকে আমরা মহিলাদের নিয়ে বর্তমান 2 নম্বর তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সমাজের ওনার নেতৃত্বে আমরা বর্তমান একটা মহামিছিল করলাম 26 বাংলা ভাষাভাষীদের উপর যে ভাষা বিরুদ্ধে সরকার যেভাবে প্রচার করছে সেই বাংলা ভাষাটা আমরা উন্নত আমরা মানব না। তাহলে আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা ভারতবর্ষের সম্পর্কে স্বাধীন করার একদম ব্লক সভাপতি যেরকমটা বললেন, আমরা একটু এখানকার বিধায়কের সঙ্গে কথা বলবো। মানে আজকে মূলত কিসের জন্য আপনাদের এই বিক্ষোভ মিছিল? আজকে মূলত মিছিল কেন্দ্র সরকারের বঞ্চনা, আমাদের যে বাংলা ভাষা সে বাংলা ভাষাকে অপমান করছে এবং বাঙালিকে অপমান করছে তার বিরুদ্ধে, এবং 100 দিনের কাজ চালু করার দাবিতে আমাদের আজকের এই মহামিছিল আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে। আমাদের বর্তমান 2 নম্বর ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলা আজকে তারা রাস্তায় নেমেছে। তারা কেন্দ্র সরকার যেভাবে মানুষকে বঞ্চনা করছে, যেভাবে বিরোধী দলনেতা মানুষকে অপমান করছে এবং বাংলা ভাষাকে অপমান করছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই সভা। পুজো শেষ হলো, পুজো কাটতে না কাটতে একেবারে আপনারা আবার ময়দানে নেমে পড়েছেন। হ্যাঁ, এটাই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। আমরা শারদীয়া উৎসব, কালী পুজো পার করে আমরা কিন্তু মাঠে ময়দানে আমাদের নেত্রীদের নিয়ে আমরা আজকে নেমেছি, এবং আমাদের এই আন্দোলন জারি থাকবে যতদিন না কেন্দ্রীয় সরকার এই ভারতবর্ষ থেকে বিদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। একেবারেই আমরা কিন্তু পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলবো। দিদি, আজকে মূলত কিসের জন্য আপনাদের এই? আজকে বাংলা ভাষাভাষী বাংলা ভাষার প্রতি যে আর বাংলার প্রতি যে বঞ্চনা হচ্ছে তার জন্যই আমাদের এই মিছিল। একদম এত সংখ্যক মহিলা, আগামীতে 26শে বিধানসভা রয়েছে, মূলত আজকে কি প্রচার? মহিলারা তো সবসময় মমতাদির পাশে, মহিলারাই তো দিদির সম্পদ। আজ মহিলারা থাকবে না তো কে থাকবে? দিদি মহিলাদের জন্য এত কিছু কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে মহিলারা তো থাকবেই। কতটা আশাবাদী সামনে? 100%। একেবারেই কিন্তু যেরকমটা বলছেন যে ভিন রাজ্যে যেরকম বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে এমনটাই অভিযোগ করে যেরকম তাদের আজকের বিক্ষোভ মিছিল, তার পাশাপাশি একেবারে পুজো রেশ কাটতে না কাটতেই কিন্তু সামনে যে বিধানসভা, সেই সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই মহামিছিল, এমনটাই কিন্তু জানাচ্ছেন স্থানীয় বিধায়ক। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, খবর। হামলার পর বিজেপি সাংসদ খগেন মুর্মুর নিরাপত্তা আরও জোরদার করা হলো। Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে। আগে ছিল 2 রক্ষী, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11তে। সাংসদের বাড়িতেও নজরদারি আরও কড়া করা হয়েছে। হামলার পর নিরাপত্তা বাড়ালো বিজেপি সাংসদ খগেন মুর্মুর। Y+ ক্যাটাগরির নিরাপত্তা সাংসদের। আগে ছিল 2 জন নিরাপত্তা রক্ষী, এখন সেই সংখ্যা 11। সেই সঙ্গে সাংসদের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাংসদের সাথে কেউ দেখা করতে এলে নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে 6ই অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এরপর তিনি শিলিগুড়ি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। প্রায় 20 দিন পর গতকাল রাতে তিনি বাড়ি ফেরেন। তবে আগামী 1-2 দিনের মধ্যে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ সতর্কতা জারি কলকাতা, 2 পরগনা, হাওড়া ও মেদিনীপুরে। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের গতিপথে কড়া নজর থাকছে আবহাওয়াবিদদের। বৃষ্টির হাত থেকে যে রেহাই নেই সেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্পষ্ট। আবহাওয়াবিদেরা এখন কড়া নজরে রাখছেন নিম্নচাপটির গতি প্রকৃতি। সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা সেটা দেখতেই চাইছেন তারা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। কবে কোথায় কেমন বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, আর তার হাত ধরে ফের ভাসতে চলেছে রাজ্য। কবে কোথায় কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, ক্রমেই শক্তি বাড়াচ্ছে তা। যা পরিস্থিতি তাতে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হোক বা ঘূর্ণিঝড়, সেটির অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। অবশেষে স্থলভাগে প্রবেশ করবে সেটি। এর জেরে সোমবার থেকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি শুরু হওয়ার কথা। সোমবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে, তেমনই পূর্বাভাস। কলকাতা ছাড়া 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতেও। এই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে। আবহাওয়াবিদেরা অবশ্য এখনই কত বেশি বৃষ্টি পশ্চিমবঙ্গ পেতে পারে তা নিশ্চিত পূর্বাভাস দিতে চাইছেন না, কারণ সোমবার সকালে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাওয়ার কথা রয়েছে। যদি তা তৈরি হয়ে যায় তাহলে তার অভিমুখ কোন দিকে হচ্ছে সেটি তারা দেখতে চাইছেন। তবে বৃষ্টির হাত থেকে যে রেহাই নেই সেটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই স্পষ্ট। আবহাওয়াবিদেরা এখন কড়া নজর রাখছেন নিম্নচাপটির গতি প্রকৃতির দিকে। সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা তাই দেখতে চাইছেন তারা। চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার এক। শনিবার রাতে আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কের চন্দ্রচূড় মোড় থেকে তহসিন আহমেদকে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ। রবিবার ধৃত তহসিন আহমেদকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 350 কোটি টাকার প্রতারণায় গ্রেফতার এক। চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার এক। শনিবার রাতে আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের চন্দ্রচূড় মোড় থেকে তহসিন আহমেদকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে প্রায় 350 কোটি টাকার আর্থিক প্রতারণা ও চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তহসিন আহমেদের বিরুদ্ধে। অভিযোগ দীর্ঘদিন ধরে একাধিক সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতারণা করা হয়েছে। রবিবার ধৃত তহসিন আহমেদকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে এবং আরো কারা এই আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের তকিপুর কালী পুজোর মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পুলিশ ও দোকানিরা। শুক্রবার রাতে অসুস্থ হওয়া 7 জনের মধ্যে শনিবার এক দোকানির মৃত্যুও হয়। অভিযোগ, স্থানীয় মিত্র পরিবারের খাবারের পরেই অসুস্থতা দেখা যায়। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। খাবারে বিষক্রিয়ায় মৃত্যু দোকানে, অসুস্থ 7 পুলিশ কর্মী, তদন্তে পুলিশ। কালীপুজোর আনন্দ উৎসবের মাঝেই মেলায় দোকানির মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা পূর্ব বর্ধমানের আউশ গ্রামের তকিপুর গ্রামে। শুক্রবার রাতে মেলায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন 3 পুলিশ কর্মী সহ মোট 7 জন। তাদের মধ্যে শনিবার এক দোকানির মৃত্যু হয়। মৃত দোকানির নাম নরেশ পণ্ডিত, বয়স প্রায় 45, বাড়ি হাওড়ার বেলুরে। এলাকাবাসীদের সূত্রের খবর, ওই দোকানি তকিপুর কালীপুজোর মেলায় ট্যাটুর দোকান দিতেন। শনিবার সন্ধ্যায় তকিপুর গ্রামের একটি লাইব্রেরির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নরেশ পণ্ডিতের দেহ। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর জমদ্বিতীয়ার পরদিন তকিপুর বড়কালী মায়ের বিসর্জন উপলক্ষে অনুষ্ঠিত হয় এই মেলা। বিপুল ভিড় সামলাতে পুলিশ বাহিনী মোতায়েন থাকে। পুজো কমিটির পক্ষ থেকে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের খাবারের ব্যবস্থা করা হয়। অভিযোগ, স্থানীয় প্রবীর মিত্র নামে এক ব্যক্তির বাড়িতে তৈরি খাবার খাওয়ার পরে একে একে অসুস্থ হয়ে পড়েন পুলিশ কর্মী সহ মেলার দোকানদাররা। কিভাবে গেল সেটা আমরা জানি না, কিন্তু খাবার খেয়েছে, কোথায় খেয়েছে আমরা কি করে জানবো? আমরা বাইরের লোক ধরুন মেলায় এসেছি। লোকটা কি সিমটম দেখা দিয়েছিল সকাল থেকে? সকাল থেকে ও বমি করছিল আর ওর পায়খানা হচ্ছিল, পায়খানা আর বমি হচ্ছিল। আর ও আমাকে সকালে বলছিল এরকম ব্যাপার, ওর বাড়ির লোক এসেছিল। বাড়ির লোক, ও বললো যে আমার বাড়ির লোক আসছে, আমি বাড়ি চলে যাবো। ও কানের বিক্রি করে আমার পাশে শুয়েছিল। দিয়ে ওই লোকটা আমরা এখানে মাল বিক্রি করছি আর ও ওখানে শুয়েছিল, মারা গেছে। তার শরীর অসুস্থ ছিল, খাবারের পয়জন নাকি ফুড পয়জন হয়েছে বললো। হ্যাঁ, ওই নিয়ে ওই কাল থেকে অসুস্থ ছিল, আজকে মারা গেছে।
কোথায় খেয়েছিলেন উনি? এই পাশের এইখানে কেটা খেয়েছিল কার বাড়িতে। ওনারা কি মেলার সময়তেই খাওয়ায়? হ্যাঁ হ্যাঁ, ও সবাই যত লোক আসে ওই বাড়িতেই খাওয়া দাওয়া করে। পয়সা টয়সা নেয় নাকি? হ্যাঁ, পয়সা দেয়। তবে সব অভিযোগকে উড়িয়ে দিয়ে গৃহকর্ত্রী রেখা মিত্রের দাবি, আমাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি, আর যে মারা গেছে সে তো আমাদের বাড়িতে খায়নি। আমি 20 বছর ধরে এখানে খাওয়াচ্ছি পুলিশদেরকে খাওয়াই। দুটো মেলাবালা বলতো এখানে, মানে বহুদিন আগে আমার ওখানে দোকান বাড়ি ছিল, দোকান বাড়িতে এসে বলতো একটু থাকতে দেবে বৌদি, তো এখানে তাহলে আমরা রান্না করে খাবো। কিন্তু আমি বলতাম না, এখানে আমার রান্না টান্না করা যাবে না, আমরা যখন রাত্রে থাকবো না তখন তোমরা শুতে পারো, ওখানে শুতো, বৌদি একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। সেই দুটো মেলাবালা এখন ওই 10টা ট্যাটুওয়ালাকে নিয়ে এসে এখানে খায়। কিন্তু 10টা ট্যাটুওয়ালা ছাড়াও আরো আমার 55 জন খেয়েছে, মানে সব মিলে 55 জন খেয়েছে, কিন্তু কেউ সেরকম অসুস্থ হয়নি। আর ওদের 5 জনের মধ্যেও 2জন সুস্থ, এখানে 3 জন। এইবারে কোথা থেকে কি বিষক্রিয়া হচ্ছে, তারা তো ট্যাটু করে, তাদের ওটাও তো বিষ, কোনোভাবে হাত ঠিকঠাক না ধুলো খেয়ে নিল, সেইভাবেও তো হতে পারে। মারা গেছে শুনেছেন কিছু? যে মারা গেছে সে আমার বাড়িতে খায়নি, সে বড় বেলুনে মেলা করে এসেছে, এখানে মেলা করছে, সে কিন্তু আমার বাড়িতে খায়নি। অন্যদিকে মেলায় অংশ নেওয়া দোকানদারদের দাবি, সবাই ওই মিত্র বাড়ি রান্না খেয়েছিল, আর সেই খাবার খাওয়ার পর থেকেই অনেকে বমি, মাথা ঘোরা, পেট ব্যথা ও জ্বরের উপসর্গে ভুগছেন। ঘটনার তদন্তে নেমেছে আউশগ্রাম থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্টই প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা। সূর্য দেবতার আরাধনায় মগ্ন দুর্গাপুর। বেনাচেতি বাজারে ক্রেতার ঢল, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। রাত পোহালেই শুরু হচ্ছে সূর্য উপাসনার অন্যতম শ্রেষ্ঠ লোক উৎসব ছট পুজো। ইতিমধ্যে দুর্গাপুর জুড়ে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। সূর্য দেবতার আরাধনায় মগ্ন দুর্গাপুর। বেনাচেতি বাজারে ক্রেতার ঢল, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। রাত পোহালে শুরু হচ্ছে সূর্য উপাসনা অন্যতম শ্রেষ্ঠ লোক উৎসব ছট পুজো। ইতিমধ্যেই দুর্গাপুর জুড়ে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। সোমবার বিকেলে এবং মঙ্গলবার ভোরে শহরের বিভিন্ন ঘাটে পুজো দেবেন ছটপ্রতীরা। রবিবার দুর্গাপুরে বেনাচেতি মার্কেট ও বিভিন্ন ফলের দোকানে উপচে পড়ছে ভিড়। কলা, নারকেল, আখ, লাউ, ফলমূল ও পুজোর সামগ্রী কেনার হিড়িকে পা ফেলার জায়গা নেই বাজারে। ছট পুজো হলো সূর্যদেব ও তার পত্নী উষা দেবীর আরাধনা। এই পুজো মূলত বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বিহারি সম্প্রদায়ে মানুষের অন্যতম প্রধান উৎসব। এটি সূর্যোপাসনা, জল, প্রকৃতি ও মানব জীবনের মধ্যকার সামঞ্জস্যের এক অন্যান্য প্রকাশ। ছট শব্দের অর্থই হল ষষ্ঠী। কার্তিক মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে এই পুজো পালিত হয়। পুজো তাৎপর্য ও ব্রত পালন বিশ্বাস করা হয় সূর্য দেবী জীবনের শক্তি, আলো ও সুস্বাস্থ্যের দাতা। তাই ছটব্রতীরা নির্জলা উপবাস করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অর্ঘ্য নিবেদন করেন। এই উপাসনায় কোনো মূর্তি বা প্রতিমা থাকে না, থাকে প্রাকৃতিক উপাদান, নদীর বা জলাশয়ের জল, সূর্যের আলো ও ফলমূল। পুজো চলাকালীন 4 দিন ধরে ব্রতীরা শুদ্ধতা, সংযম ও নিষ্ঠার সঙ্গে নানান আচার পালন করে। নহায় খায়, খরনা, সন্ধ্যা অর্ঘ্য ও উষা অর্ঘ্য। দুর্গাপুরে কুমারমঙ্গলম পার্ক, মহিষকাপুর, বেনাচিতি, মামরা ও রাজবাঁধ অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও পরিকাঠামোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছটঘাটগুলিতে চলছে আলোকসজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। শহর জুড়ে এখন উৎসবের আবহ, বাজারে খুশির রোশনায়। ছট পুজো শুধু ধর্মীয় আচার নয়, এটি আত্মসংযম, কৃতজ্ঞতা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক প্রতীক। দুর্গাপুর শিল্প নগরীতে এখন ভোরের নদী তীরে ঢেউ খেলছে আস্থার রং, ভক্তির সুর। সূর্যোদয়ের প্রথম আলোক রেখা মিশে যাচ্ছে মানুষের আশা, প্রার্থনা আর অদম্য বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা। খবর এখনকার মতো এই পর্যন্তই। আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।